শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আজকে আমাদের আলাপের বিষয় বেকায়দায় ব্যাংক, অর্থাৎ দেশের ব্যাংক খাতের যে পরিস্থিতি সামগ্রিক আমরা দেখতে পাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তাদের আমরা দেখতে পাচ্ছি যে কিছু গ্রাহক তারা আসলে এক ধরনের আস্থাহীনতায় ভুগছেন। তারা ব্যাংক থেকে, ব্যাংকের অনেক শাখা থেকে টাকা তুলে নিচ্ছেন এবং টাকা তুলতে গিয়েও এক ধরনের সংকটময় পরিস্থিতি যাচ্ছে। তার আবার আফটারশক হচ্ছে কিনা অন্য ব্যাংকগুলোতে, আর্থিক খাতে কি আফটারশক হচ্ছে, এইসব বিষয় নিয়ে আজকে মূলত আমরা আলাপ করতে চাই। সেসব প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, চেয়ারম্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই সঙ্গে রয়েছেন কোম্পানি আইন এবং অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। দুজনকেই স্বাগত আমাদের আজকের আলাপে, আজকের এবং আয়োজনে। মানে যেটি আমরা আজকে আলাপ করতে চাই যে ইসলামী ব্যাংক তো আমরা দেখেছি দেশের অন্যতম একটি সেরা ব্যাংকের তালিকায় শীর্ষে ছিল। অনেক বেশি রেমিটেন্স আসতো এখানে, আমানতের পরিমাণ অনেক বেশি ছিল। তো ইসলামী ব্যাংকের অবস্থাটা এরকম কেন হলো, সেটিতে একটু আলাপ শুরু করতে চাই। এই অবস্থার পেছনে দায়ী কোন বিষয়গুলো দায়ী ছিল, আসলে কতটা দুর্নীতি নাকি কতটা রাজনীতি, সেই বিষয় দিয়ে আলাপটা শুরু করতে চাই। ডক্টর শহীদুল জাহিদ, আপনাকে দিয়ে। না, আপনি ঠিকই বলেছেন যে ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশেরই না, কিন্তু নিকট অতীতে আমরা যেটা খেয়াল করেছি, দেখেছি যে বিশ্বের যে 1000 সবচেয়ে শক্তিশালী ব্যাংক আছে, ফিনান্সিয়াল যে ইন্ডিকেটরগুলো আছে, পারফরমেন্স ইন্ডিকেটর, সেখান থেকে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক পিএলসি এরা কিন্তু স্থান করে নিয়েছিল। এবং প্রথম প্রজন্মের এই ইসলামী ব্যাংক এটা নিয়ে আসলে খুব বেশি মাত্রায় আসলে এক্সপেরিমেন্টিং হয়ে গেছে। বিশেষ করে আমরা 2024 সালের পট পরিবর্তনের পরে যখন খেয়াল করলাম যে এখানে সর্বশেষ যিনি চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হলেন, ওনাকে নিয়ে 3 জন চেয়ারম্যান আসলে পরিবর্তন হলো, 2 বছরও কিন্তু যায়নি। এবং সেম ফর এক্সাম্পল মনে হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। তো এত বেশি আসলে এই পরীক্ষা নিরীক্ষা। ইসলামী ব্যাংক কিন্তু সত্যিকার অর্থে খুবই সেন্সিটিভ একটি অর্গানাইজেশন। এটা যেহেতু ওই যে প্রথম প্রজন্মের একটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক, এবং এই ব্যাংকের প্রতি মানুষের ধর্মবিশ্বাসের একটা সেন্টিমেন্ট কিন্তু জড়িত। অনেক মানুষ আছে বাংলাদেশে যারা সুদভিত্তিক ব্যাংকিং প্রথা হয়তো চান না, সুতরাং সেই দিক থেকে কিন্তু ইসলামী ব্যাংক তারা কিন্তু এদেশে ইসলামী ব্যাংকিং শুরু করার ক্ষেত্রে পথিকৃৎ, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা বললেন যে রেমিটেন্সের যে ফ্লোটা আছে, এটা কিন্তু বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স আসে তার একটি সিংহভাগ, পরিসংখ্যান বলে প্রায় 1/3 মতো রেমিটেন্স কিন্তু আসে এই ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ধরনের একটি সেন্সিটিভ ব্যাংকে নিয়ে এখানকার যে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া অথবা নতুন করে নিয়োগ দেওয়া, তারপরে প্রশাসক, যে নামেই ডাকি না কেন প্রশাসক নিয়োগ দেওয়া, এবং ম্যানেজিং ডিরেক্টর তাকে পরিবর্তন করা, এই কর্মপ্রক্রিয়া যেগুলো আসলে এগুলো তো সিগন্যাল, দ্যাট মিনস প্রশাসন তথা রেগুলেটরি বডি বা সরকার তারা আসলে এই প্রতিষ্ঠানকে নিয়ে কি করতে চাচ্ছেন, তারা যে এখানে এক ধরনের ব্যবচ্ছেদ করতে চাচ্ছিলেন, এবং সেটার বহিঃপ্রকাশটা যখন, এই সিগন্যালটা যখন বাজারে চলে গেল, তখন কিন্তু আসলে জনগণ এই প্রতিষ্ঠানের প্রতি আরও বেশি সেন্সিটিভিটি প্রকাশ করলেন। আমি আপনাকে একটি বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই যে 2024 সালের পট পরিবর্তনের পরে যে কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো, তার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কিন্তু অন্যতম ছিল। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে ব্যাংকগুলোতে তারল্য সংকট ছিল, মূলধন ঘাটতি ছিল, সুশাসনের ঘাটতি ছিল। এ সমস্ত কিছুর ক্ষেত্রে ইসলামী ব্যাংক কিন্তু তুলনামূলকভাবে ওভারকাম করতে সক্ষম হয়েছিল। যেগুলো ওভারকাম করতে সক্ষম হয়নি তাদেরকে নিয়ে, বিশেষ করে সবচেয়ে খারাপ যে 5টি ব্যাংক ছিল তাদেরকে নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি রাষ্ট্রায়ত্ত একমাত্র ইসলামী ব্যাংক গঠন করে দেওয়া হয়েছে। বলে সেই ব্যাংকের অবস্থা আমরা এই মুহূর্তে হয়তো জানি না, সেটা নিয়ে আলাপ করব। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেটা হলো, এরা কিন্তু তুলনামূলকভাবে ভালো করছিল। এরা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ইতিপূর্বে যে সমস্ত ধার নিয়েছিল সেগুলো কিন্তু ফেরত দিয়ে রেমিটেন্স ফ্লো এটাকে বৃদ্ধি করে তুলনামূলকভাবে কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় খুব শক্তিশালী একটা অবস্থানে ছিল। সেটা যে সম্মিলিত ব্যাংকগুলোতে আমরা দেখলাম যে সম্মিলিত 5 ব্যাংকে আসলে এক ধরনের সংকট চলছিল, হঠাৎ করে ইসলামী ব্যাংকের দিকে সেটি ঘুরে গেল কেন? ব্যারিস্টার মাসুম, কি দেখলেন আসলে ইসলামী ব্যাংকের এই পরিণতির জন্য দায়ী কতটা দুর্নীতি দায়ী নাকি কতটা রাজনীতি দায়ী? ধন্যবাদ আপনাকে। আসলে ইয়ে ভাই খুব ভালোভাবেই বলল। এখানে অবশ্যই যদি আপনি ফ্যাক্ট রিমেইনস যে ইনভলভমেন্ট, তো অ্যাট দি এন্ড আমরা যেটা দেখি আমাদের দেশে পলিটিক্যাল ইনভলভমেন্ট আসেই।
তো সেই জায়গার থেকে না আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়েই বলি, যেমন ধরেন আমাদের ইসলামী ব্যাংকের যে সাইজ, এর ডিপোজিট সাইজ কিন্তু 1,90,000 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং এখানে যে রেমিটেন্সের ফ্লো এবং এটা ব্রাঞ্চেস যে হিউজ, এবং সেই সাথে যেটা ভাই অলরেডি মেনশন করেছে যে যখন ইন্ট্রিম গভর্নমেন্টের সময় 15,000 crore টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়েছিল এবং সেই টাকা কিন্তু আবার তারা রিটার্ন দিয়ে দিয়েছে। তার মানে হলো তারা খুব কুইক রিকভার করতে পেরেছে। এরা এবং ইউসিবি এ দুটো ব্যাংকই মোটামুটি ওভারঅল। এখন এই স্টেজে যদি ওভারঅল ব্যাংকিং সেক্টর নিয়ে আপনাকে আসতে হবে, শুধু ইসলামী ব্যাংক দেখলে হবে না। ওভারঅল ব্যাংকিং সেক্টরে যদি ধরেন আমরা টোটাল ইকোনমির ইনভেস্টমেন্ট, স্পেশালি আমাদের দেশে যদি ধরি, ব্যাংকিং ইনভেস্টমেন্ট টু জিডিপি অনলি 40%, যেটা আপনি জানেন যে কোনো আদার কান্ট্রিজ লাইক চায়না 200%-এর উপরে, ইভেন ইন্ডিয়া বা আপনার পাকিস্তান তাদেরও দেখা যায় 70-র উপরে। তো আমরা এত খারাপ অবস্থায়, তার মানে হলো যে আমার ইনভেস্টমেন্ট হবে না। এখন সেই ভলনারেবল একটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে ইসলামী ব্যাংক, যেটা এত স্ট্রং অবস্থা, যেটা ইকোনমির একটা হিউজ সাপোর্ট হিসেবে কাজ করে, সেই জায়গায় যদি ধরেন আঘাত আসে এবং সেইটা যদি কনফিডেন্সের ল্যাক্স হয়, আপনি জানেন অনেক ব্রাঞ্চে টাকা দিতে পারে না, অনেক ব্রাঞ্চে যে এই ডিপোজিটররা যে ভিতরে ঢুকে বালিশ টালিশ নিয়ে ঘুমাচ্ছে যে আমরা টাকা না দিলে বের হব না। এই যদি সিচুয়েশন হয়, ইসলামী ব্যাংক এফেক্ট হওয়া মানে পুরো ব্যাংকিং সেক্টর এফেক্ট হয়। আমরা দেখলাম ব্যারিস্টার মাসুম, হঠাৎ করেই দেখলাম যে একটি গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন, রাস্তায় দাঁড়াচ্ছে তারা, প্রধান শাখার সামনে তারা মানববন্ধন করছে, বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে, তারা চেয়ারম্যান পরিবর্তনের কথা বলছে, তারা বলছে যে এই পরিচালনা পর্ষদ পরিবর্তন করতে হবে। পরবর্তীতে দেখলাম পরিচালনা পর্ষদ ভেঙেও দিল বাংলাদেশ ব্যাংক। মানে সিচুয়েশনগুলো খেয়াল করুন যে রাস্তায় দাঁড়ালো এক ধরনের গ্রাহকরা, এর মধ্যে দেখলাম যে আসলে আতঙ্কিত হয়ে পড়লো আরেক শ্রেণীর গ্রাহক, তারা টাকা তুলতে গেলেন, টাকা পেলেন না। মানে ব্যাংকটিতে এক ধরনের অচলায়তন তৈরি হলো। মানে এই ঘটনা যে ঘটবে, কনসিকুয়েন্স একটার পর একটা, সেটা তো আগে থেকেই অনুধাবন করা যাচ্ছিল, ব্যবস্থা তো আগেই নেওয়া যেত। মানে হতে দেয়া হলো, তারপরে ব্যবস্থা। এই জায়গাটায় স্পেশালি আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাংকে একটা বোল্ড স্ট্যান্ড নিতে হবে, এবং স্পেশালি বোর্ডটাকে মেরিটোক্রেসি বেস এবং ইন্ডিপেন্ডেন্ট যারা, যেহেতু আমরা দেখছি যেটা মার্কেটে, ধরেন আপনি যদি পাবলিক ডোমেইনের দিকে দেখেন, এক দল বলছে যে এটা জামাত ওরিয়েন্টেড, আবার অন্য দল বলছে যে অ্যাসালমের ইয়ে। বাট আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সরকারকে আমি বলবো যে এখানে ইন্টারফেয়ার করতে, এবং ইন্টারফেয়ারটা এইভাবে করা উচিত, একটা প্রকৃত ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড হওয়া উচিত, এবং সেই বোর্ডটা অবশ্যই মেরিটোক্রেসির বেসিসে হওয়া উচিত যদি ইসলাম ব্যাংককে সার্ভাইভ করাইতে হয়, এবং বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশনটা স্পেসিফিকলি এখানে আনতে হবে। ইন এনি কেস যদি ইসলামী ব্যাংক ফেল করে, তাহলে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি সাফার করবে। তাহলে এই জায়গাটায় অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে। আর বাংলাদেশ ব্যাংকে যেটা হলো যে অ্যাপয়েন্টমেন্টগুলি, আমরা জানেন যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স যেই আমাদের পাস হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স একটা ড্রাফট কিন্তু অলরেডি আমাদের ইয়েতে আছে, কি বলে মিনিস্ট্রিতে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় পাস হয়নি। সাথে সাথে কিন্তু ব্যাংক কোম্পানিজ অ্যাক্টটাও কিন্তু পাস হয়নি, ড্রাফট হয়ে আছে। এই জায়গাটা ব্যাংকিং সেক্টরটাকে ভালো রাখার জন্য যেই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা দরকার, সেইটা গভর্নমেন্ট সরকারের নিজের জন্যই এটা রাখা উচিত। নাহলে আর্থিক খাতের যেটা আমরা দেখেছি প্রিভিয়াসলি হবে। হ্যাঁ, সেটা দেখতে পাবো। ব্যারিস্টার মাসুম, আসবো আমি আপনার কাছে। ডক্টর শহীদুল জাহিদ, মানে এখন সিচুয়েশন যেখানে গেছে যে নতুন পরিচালনা পর্ষদ, স্বচ্ছ পরিচালনা পর্ষদ গঠন করবে বাংলাদেশ ব্যাংক, এটি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এবং সেই সঙ্গে দেখছি আমরা যে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে, নগদ অর্থ সরবরাহ করা হচ্ছে, 3 দিনে 6,500 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। এখন এই দুটির সমন্বয়ে কি ব্যাংকটিকে বাঁচানো যাবে? গ্রাহকের যে আস্থাহানি ঘটেছে ব্যাংকটির প্রতি, তাতে করে এই পরিচালনা পর্ষদ পুনর্গঠন বা এই তারল্য সরবরাহ করে গ্রাহকের কি আস্থা কতটুকু ফিরবে বলে মনে হয়? না, দেখুন, এটা ইসলামী ব্যাংক নিয়ে খুব বেশি যে টানা হেঁচড়া, ব্যবচ্ছেদ করা বা পরীক্ষা নিরীক্ষা, এটা আসলে বাদ দিতে হবে। এখানে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ থাকবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা নতুন করে বলার কিছু নেই। বরং আমরা দেখতে চাই যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সেই সমস্ত যোগ্য ব্যক্তি আসুক,
যারা ব্যাংকটিতে সুশাসন প্রতিষ্ঠা করবে। এই ব্যাংকের যারা হচ্ছে আমানতকারী, এই ব্যাংক থেকে যারা ঋণ গ্রহণ করেন, এক্সেপ্ট যারা অলিগার্ক ছিলেন, যারা এখান থেকে তছরূপ করেছে, তাদেরকে বাদ দিলে অধিকাংশ আমানতকারী এখানে হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে এখানে টাকা পয়সা রাখেন। অধিকাংশ বিনিয়োগকারী তথা এখান থেকে ঋণ গ্রহণকারী তারাও কিন্তু একটা মূল্যবোধ বা ধর্মবিশ্বাসের ভিত্তিতে এই ব্যাংকটিতে তারা গ্রাহক পর্যায়ে থেকে থাকেন বা লেনদেন করে থাকেন। এবং যারা এখানে রেমিটেন্স পাঠান তারাও একটা সদ্বিশ্বাসের ভিত্তিতে এই ব্যাংকটিকে বিশ্বাস করে বলেই কিন্তু এখানে আসে। এবং আপনি নিজেও জানেন যে ব্যাংকিং ব্যবসাটাই হচ্ছে কিন্তু বিশ্বাসের ব্যবসা, আস্থার ব্যবসা। তো সুতরাং যদি বাংলাদেশ সরকার এবং তার রেগুলেটরি বডি যারা আছে তারা যদি এই ব্যাংকটিতে শুধুমাত্র সুশাসন প্রতিষ্ঠার একটি পরিবেশ তৈরি করতে পারে, তাহলে জনগণ এই ব্যাংকের প্রতি যে আস্থাহীনতায় এই মুহূর্তে ভুগছে, আমার কাছে মনে হয় সে আস্থা ফেরাতে খুব বেশি দিন সময় লাগবে না। কিন্তু এটা সুনিশ্চিত করতে হবে। যেমন দেখুন, আমি ইতিপূর্বের আলোচনাতেও কিন্তু একটু হিন্টস দিলাম যে এখানে এমন ব্যক্তিকে এই যে একের পর এক চেয়ারম্যান পরিবর্তন করা, এটা কিন্তু জনগণের কাছে এটা ভালোভাবে তারা কিন্তু নেন না। সর্বশেষ যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, বাংলাদেশে তো অনেক মানুষ আছে একেবারে যিনি বাংলাদেশ ব্যাংক থেকে যে কোনোভাবে ওখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তার অফিস ছাড়তে বাধ্য হয়েছিলেন, প্রশ্নবিদ্ধ একজন ব্যক্তিকে কেন এখানে রিইনস্টেট করতে হবে? এবং আমরা এটাও দেখেছি বাংলাদেশ ব্যাংক তার পক্ষে কিন্তু সাফাই গিয়েছেন। তাহলে আবার যখন হচ্ছে আন্দোলনকারী গ্রাহক ফোরাম বা যে নামেই থাকুক না কেন, তাদের আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক পিছু হটেছে, এর অর্থ কিন্তু এটাই যে তাদের তাহলে আগের যে সিদ্ধান্তটি ছিল সেই সিদ্ধান্তটি তাহলে তারা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত ছিল। যারা তাকে ডিফেন্ড করেছে তারা সেই ডিফেন্ডটা তারা রক্ষা করতে পারেন নাই, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাংকটি যেখানে একটা পর্যায়ে এসে লিকুইডিটি ক্রাইসিস থেকে তারা মোটামুটি একটা স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং পরিচালনা করছিলেন, বলে সেই ব্যাংককে নতুন করে তারল্য সহায়তা দিতে হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের জনগণের মানে প্রশ্ন এখানে এসে যায়, আমি একটু যুক্ত করি আপনার সাথে। সেটি হচ্ছে, ধরুন কোনো গ্রাহক ইসলামী ব্যাংকের কোনো শাখায় গেলেন, শাখায় গিয়ে উনি যে পরিমাণ টাকা তুলতে চাইছেন সেই পরিমাণ টাকা তুলতে পারছেন না, বা তিনি ইসলামী ব্যাংকের কোনো একটা এটিএম বুথে গেলেন, তিনি টাকা তুলতে চাইলেন, টাকা তুলতে পারলেন না, বা সেই ইসলামী ব্যাংকের এটিএম কার্ড দিয়ে অন্য কোনো ব্যাংকের থেকে এটিএম বুথ থেকে টাকা তুলতে চাইলেন, সেটিও তিনি পারলেন না। এই যে নেগেটিভ সিগন্যালটি যায় বা গিয়েছে এখন সব জায়গাতে, সুতরাং মানুষের মনে তৈরি হয়েছে যে এই ব্যাংকটিতে বুঝি টাকা নেই, বা এই ব্যাংকে টাকা রাখলে টাকা নির্ধারিত সময়ে যখন আমার প্রয়োজন হবে আমি পাচ্ছি না। এই ব্র্যান্ডিং থেকে কি করে বের হয়ে আসার উপায় এখন আসতে গেলে যেটা করতে হবে, যে আমরা যে কথাটা বলে থাকি যে এটা কোনো ব্যক্তির ব্যাংক কিনা, দলের ব্যাংক কিনা, কোনো বিশেষ ধর্মবিশ্বাসীদের ব্যাংক কিনা, এই কথাগুলো কিন্তু আসলে প্রযোজ্য নয়। এখানে যে কোনো এই পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো পিএলসি, এরা কিন্তু জনগণের প্রতিষ্ঠান, এখানে বিজ্ঞ আইনজীবী আছেন। এটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা পিএলসি যেভাবেই বলি না কেন, এটা পাবলিক লিমিটেড কোম্পানি, এটা জনগণের প্রতিষ্ঠান, এখানে আমানতকারীদের প্রতিষ্ঠান। যারা হচ্ছে এখানে মূলধন সরবরাহ করে, মূলধনের পরিমাণ কত? এটা 10% থাকে, 12% থাকে, এর বেশি তো মূলধন নেই। তাহলে যেটা ঋণদানযোগ্য যে তহবিলটা, সেটা 90% টাকাই আসে হচ্ছে আমানতকারীদের কাছ থেকে। এখন আমানতকারী যদি টাকা তুলে নেন ব্যাংকগুলো থেকে, সেই পরিস্থিতিটাই ক্রিয়েট হয়েছে। এটা ব্যাংক রান পরিস্থিতি হলো যে একদিনে 300 কোটি 400 কোটি টাকা হচ্ছে এখান থেকে তুলে নিচ্ছে আমানতকারীরা। এটা তো সত্যি যে মানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে কিন্তু ডরায়। যেহেতু ইতিপূর্বে এই ব্যাংকে এমন পরিচালনা পর্ষদ ছিল, এমন একটা এনভায়রনমেন্ট ছিল যেখান থেকে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তছরূপ করা হয়েছে, লোপাট করা হয়েছে, পাচার করা হয়েছে। সুতরাং আমানতকারীরা তো কার কাছে টাকাটা রাখবে? আমরা সেই বডি দেখতে চাই, পরিচালনা পর্ষদ দেখতে চাই, যারা মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন, মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারবেন, যে কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, এবং জনগণের আমানতের তারা খেয়ানত করবেন না। এই ধরনের ব্যক্তিবর্গের সমন্বয়ে যদি পরিচালনা পর্ষদটা আসে, তাদের প্রথম কাজটাই হবে যে এখানে সুশাসন প্রতিষ্ঠা করা। আর এই সুশাসন প্রতিষ্ঠার পরিবেশটা যদি নিশ্চিত করা যায়, তাহলে জনগণ এই ব্যাংকের প্রতি আস্থাশীল হবেন এবং এই ব্যাংকটিকে আগের অবস্থায় বা সেরকম একটা অবস্থায় হয়তো নিয়ে আসা সম্ভব হবে। মিস্টার মাসুম, এই যে আমানত তুলে ফেলার যে হিড়িক লেগেছে, এটাকে কিভাবে আসলে এখন মোকাবেলা করবে ব্যাংকটি? বাংলাদেশ ব্যাংক না তো মানে সাপোর্ট দিচ্ছে সাময়িকভাবে, কিন্তু সবাই যদি এভাবে টাকা তুলতে শুরু করে তাহলে তো ব্যাংক সার্ভাইভ করতে পারবে না। আপনি 50,000 crore যদি দেন, আপনি তারপরেও পারবেন না। আপনি দেখেছেন কি রাজ, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় 6% গ্রোথে চলে আসছিল ডিপোজিট গ্রোথ,
দেখেছিলাম, মনে আছে না, 6% পর্যন্ত চলে আসছে। তারপর লাস্টে আমরা দেখেছিলাম 11.5%, কিন্তু এটা 13-14% গ্রোথ যদি হয় তখন একটা স্ট্যান্ডার্ড গ্রোথ আমরা ধরে বলতে পারি। কিন্তু এই গ্রোথটা যদি না হয় তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? টাকাটা যাচ্ছে আপনার বাড়ির জাজিমের নিচে। এখন এই সেক্টরটাকে যদি ব্যাংকিং সেক্টরটাকে যদি যেহেতু একটা ভঙ্গুর অবস্থাতে আছে এবং এইটার একমাত্র আপনার চাবিকাঠি কিন্তু ইনভেস্টমেন্টের বা ডেভেলপমেন্টের চাবিকাঠি কিন্তু একটাই সোর্স, সেটা ব্যাংকিং সেক্টর। আপনার ক্যাপিটাল মার্কেট তো না বললেই নয়, ইন্স্যুরেন্স সেক্টরও চলে গিয়েছে, লিজিং কোম্পানিও 35-এর মধ্যে একটি দুটো বা তিনটা ছাড়া সবই তো শেষ অবস্থা। তাহলে সেই ব্যাংকিং সেক্টরও যদি আপনার অকেজো হয়ে যায় তাহলে আপনার গ্রোথ যেটা আপনি এক্সপেক্ট করতেছেন বাজেটে 6.5%, সেটা কোত্থেকে আসবে? সেই জন্য আমাদের যেইটা দরকার ছিল, আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা এক্সপেক্ট করেছিলাম যে এখানে একটা অ্যাকাউন্টেবিলিটির নজির আমরা দেখব, সেই অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু আমরা দেখিনি। কারণ আপনি দেখেন যে গেটকিপার সেই যদি গেট খুলে দেয় চুরি করার জন্য এবং তার যদি কোনো পানিশমেন্ট না হয় এবং তাকে যদি ইমিউন করে রাখেন তাহলে হবে কি করে? আপনি দেখেন এই যে পাবলিক, আমাদের যেটা 9টার মতো পাবলিক ব্যাংক, এই পাবলিক ব্যাংকে আপনি আমাদের যে কি বলে পিও 1972-এর অ্যাক্ট 26 অনুযায়ী এই বোর্ড অ্যাপয়েন্টমেন্ট 6 জন আসে হলো আপনার, আমরা দেখছি যে এক্স ব্যুরোক্রেটস অথবা যারা রিসেন্ট থাকে তারা, আর একজন ম্যানেজিং। এই যে বোর্ড থেকে যে সিদ্ধান্ত হয় এবং যেভাবে লুটতরাজ হয়, এদেরকে পরে কিন্তু কোনো ধরনের আপনি এখন পর্যন্ত দেখবেন না কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনা হয় তাদের এগেনস্টে কোনো ধরনের মামলা। তারা কি আইনের ঊর্ধ্বে নাকি? জবাবদিহিতার আওতায় আসে না কেন তারা? এই যে কালচারটা, এই যে ধরেন এক হলো প্রাইভেট ব্যাংক হলে আপনি বলতে পারবেন অমুক ফ্যামিলির ব্যাংক, আর যদি পাবলিক লিমিটেড যেটা, এটা হলো গভর্নমেন্টের ধরেন একেবারে পাঁচাটা কিছু লোকজন ওখানে থাকে। কিন্তু সেইভাবে তো আর আপনি ব্যাংকিং সেক্টর চালাতে পারবেন না। আপনাকে অবশ্যই এখানে মেরিটোক্রেসির প্রায়োরিটি দিতে হবে। একটা জিনিস কি, গভর্নমেন্ট সরকার অনেক সময় ভুল করবে, কিন্তু সরকারের ভিতরের লোক এবং এই যে যারা বাহিরের সিভিল সোসাইটি বা যারা, এরা এই জিনিসগুলি গাইডলাইনটা বা দেখাবে। সম্মিলিত যে ব্যাংকগুলো রয়েছে 5টি ব্যাংকের, সেই ব্যাংকগুলোর আজকের এই অবস্থার জন্য যারা দায়ী, ওই সময় যারা নিয়ন্ত্রক সংস্থায় ছিলেন তারা আসলে কি করেছেন, সেই জবাবদিহিতা কোথায়? সেইটার কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি হয়নি। আপনি দেখেন যারা এই যে স্টেক হোল্ডার্স যারা ছিল, এর কারণেই তো আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার মাসুম এই ধরনের ঘটনা বারবার হচ্ছে, চেইন রিঅ্যাকশনের মতো ঘটে যাচ্ছে এবং তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। এখন তাদেরকে যদি আপনি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতেন তাহলে ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু এই ধরনের কাজগুলি করতো না, সতর্ক হয়ে যেত। আর যেহেতু আপনি মানে সবসময় একটা জিনিস, ভালো গভর্নমেন্ট, সরকারকে যদি ভালো হতে হয়, সরকার লংজিবিলিটি বা সরকারের যে ডেভেলপমেন্ট যদি আপনি দেখতে চান, তাহলে ফাইন্যান্সিয়াল সেক্টরটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থেকে বা ইনফ্লুয়েন্স থেকে এটাকে দূরে রাখতে হবে। এই প্রশ্ন এসেই যে আসলে ব্যারিস্টার মাসুম বিরতির পর শুনবো, মানে যে দক্ষ ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, দক্ষ পরিচালনা পর্ষদের কথা বলা হচ্ছে, তো নিয়ন্ত্রণ তো করবে সেই বাংলাদেশ ব্যাংকই। তাদের যদি অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত না হয়, তাহলে তাদের মাধ্যমে যে এই পরিচালনা পর্ষদ আসছে তারা যদি কোনো কারণে ভুল করে বা পা ফসকায়, তাহলে তার জবাবদিহিতা কে নিশ্চিত করবে? সে প্রশ্ন থেকেই যায়। একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আলাপ করি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশে বেকায়দায় ব্যাংক প্রসঙ্গে আলাপ করছিলাম ডক্টর শহীদুল জাহিদ। মানে আলাপটা যেটা ছিল যে আমরা দেখলাম যে দেশে শেয়ার বাজার ছিল, শেয়ার বাজার আস্তে আস্তে দেখলাম যে আমরা মৃতপ্রায়, রুগ্নপ্রায়, ধ্বংস হয়ে গেল একরকম শেয়ার বাজার। এরপরে আমরা দেখলাম যে লিজিং কোম্পানিগুলো একে একে তারা আসলে এই আমানতকারী টাকা দিতে পারছিল না। এরপর দেখলাম যে বিমা কোম্পানি, তারা আসলে যারা বিমা করেন, বিমাকারীর টাকা নিষ্পত্তি করতে পারছে না, দাবি নিষ্পত্তি করতে পারছে না। এরপরে দেখলাম সেটি ব্যাংকিং খাতে চলে আসলো। মানে একে একে দেশের যে ফিনান্সিয়াল যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল প্রত্যেকটি অকেজো হয়ে যাচ্ছে ধাপে ধাপে। নিয়ন্ত্রক সংস্থা তো আছে, মানে পুঁজিবাজারের জন্য বিএসসিসি আছে, বিমা খাতের জন্য ইডরা আছে, বাংলাদেশ ব্যাংক আছে, লিজিং কোম্পানি এবং ব্যাংকের জন্য তারা কি করছে? জি, এখানে দেখুন যে একটি দেশের অর্থনীতির 4টা প্রধানতম স্তম্ভ, পুঁজিবাজার বা ক্যাপিটাল মার্কেট, এবং মানি মার্কেটের জন্য হচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো, তারপরে বন্ড মার্কেট, এবং আরেকটা হচ্ছে ইন্স্যুরেন্স। এই 4টা মিলেই হচ্ছে কিন্তু বৃহত্তর অর্থনীতির মানে 4টি পিলার। এই 4টি পিলারকে আসলে আমরা সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছি। আমাদের এই যে প্রত্যেকটা বছর আমরা বাজেট দেই, জিডিপির আমরা প্রক্ষেপণ করি, বৃদ্ধির কথা বলি,
এই যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে 6.5% যে গ্রোথ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ভীষণ দিয়েছেন যে 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমাদের জিডিপির আকার হচ্ছে $500 বিলিয়ন এক্স্যাক্টলি কাছাকাছি। তো সুতরাং আগামী 8 থেকে 10 বছরের মধ্যে আমরা এটাকে ডাবল করতে হবে। এটাকে যদি ডাবল করতে যাই তাহলে কম্পাউন্ডিং হিসেবে প্রতি বছর এরকম 6, 7, 8% হারে, কোনো বছর একটু কম হবে, কোনো বছর বেশি হবে, কিন্তু আমাদেরকে কিন্তু প্রতি বছর গড়ে এরকম প্রায় 7% হারে প্রবৃদ্ধি এটা অর্জন করতে হবে। আর এই প্রবৃদ্ধিটার অর্জনের মূল কথাটাই হচ্ছে বিনিয়োগের পরিবেশ। আপনি যদি বিনিয়োগ করতে না পারেন, বিনিয়োগটা কোথায় থেকে আসবে? সঞ্চয় থেকে আসবে। আপনি যদি ইনকাম করেন সেখান থেকে কনজিউম করবেন, ভোগ করবেন, তার একটা সারপ্লাস থাকবে, সেটা সঞ্চয়, এবং সেই সঞ্চয়টা আপনি কোথায় বিনিয়োগ করবেন? হয় পুঁজিবাজারে বিনিয়োগ করবেন, অথবা হচ্ছে ব্যাংকে বিনিয়োগ করবেন, অথবা বন্ড মার্কেটে বিনিয়োগ করবেন, অথবা ইন্স্যুরেন্সের সেক্টরেতে বিনিয়োগ করবেন। কিন্তু এই যেখানে জনগণ বিনিয়োগ করবে সেই বিনিয়োগের কোনো একটা আস্থা দানকারী প্রতিষ্ঠান কিন্তু এই মুহূর্তে সচল নাই। নিয়ন্ত্রক সংস্থা আমরা যেটা বলছি যে নিয়ন্ত্রণকারী সংস্থা বলতে আমরা যাদেরকে বুঝি, যাদের হাতে মূলত তাদেরকে ইন্ডিপেন্ডেন্সি দিয়ে দেওয়া হলো, এই যে আইন করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা বিসেক, তাদেরকে এরকম শক্তিশালী স্বাধীন একটা অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠিত করা হলো, কিন্তু সেখানে এমন এমন ব্যক্তিবর্গদেরকে বসানো হলো যারা হচ্ছে স্বাধীনতার মানেই তারা বোঝেন নাই। এটা যে তারা যে একটা স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান, তারা জনগণের জন্য কাজ করবে, এই অধিকারটা, এই মর্যাদাটা তারা আসলে বুঝতে সক্ষম হন নাই। সেম বাংলাদেশ ব্যাংকেও আমাদেরকে বলতে হবে। বাংলাদেশ ব্যাংকের এত মর্যাদাশালী একটি প্রতিষ্ঠান, বিশ্বের সবগুলো দেশের কথা আপনি চিন্তা করেন, তারা মূলত সরকারের সবচেয়ে শক্তিশালী মর্যাদাশালী একটা প্রতিষ্ঠান। মানে সরকার যেই রেগুলেটরগুলোকে দিয়ে আর্থিক খাতকে ঠিক করবে সেই রেগুলেটর আমাদের দেশে আপনি চিন্তা করেন, বাংলাদেশ ব্যাংকের কথা চিন্তা করেন, আইডিআর এর কথা চিন্তা করেন, এই নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোতে আসলে সুশাসনের চরমতম অভাব রয়েছে। লিগ্যাল যে ব্যারিয়ারগুলো আছে বা ইনফ্লুয়েন্সিয়াল যে সেক্টরগুলো আছে তারা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেন না, যে কোনো কারণে, হয় তারা বুঝে করেন না অথবা না বুঝে করেন না। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষ সত্যি খুবই অসহায়, একেবারে এতিম বলতে হয়। তাদের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক এরকম পরিকাঠামো আমরা গড়ে তুলতে ব্যর্থ হয়েছি। মানে একটা প্রশ্ন পরবর্তীতে আপনার কাছে করব, এই যে দীর্ঘমেয়াদী অসুখে ভুগছে দেশের আর্থিক খাত, এটির সুচিকিৎসার জন্য বা ওষুধ দেওয়ার জন্য সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ আপনি দেখেন কিনা সেটা শুনবো। একটু ব্যারিস্টার মাসুমের কাছে ঘুরে আসি। ব্যারিস্টার মাসুম, মানে যেটা আলাপ করছিলাম আমরা, মানুষ টাকা রাখবে কোথায় তাহলে? এই যে পুঁজি বাজারে টাকা রাখলে টাকা লুটপাট হয়ে যাচ্ছে, ব্যাংকে টাকা রাখলে ব্যাংক থেকে টাকা পাওয়া যাচ্ছে না, লিজিং কোম্পানিতে টাকা বিলীন হয়ে যাচ্ছে, বিমা কোম্পানিতে টাকা রাখলে দাবি নিষ্পত্তি হয় না, সঞ্চয়পত্রে এবার দেখলাম যে আমরা বাজেটে ডাবল হয়ে যাচ্ছে ট্যাক্স। মানুষ টাকা রাখবে কোথায় তাহলে? এই টাকা কোথায় যাবে অর্থনীতির মূল চ্যানেল থেকে বের হয়ে? হ্যাঁ, সেটা তো অবশ্যই এখন সেই জায়গাটা না যায়, যেতে না হয়, সেইটার জন্য আমাদের কি ব্যবস্থা করতে হবে সেইটা আমার কাছে যেটা জাহিদ ভাই অলরেডি মেনশন করেছে যে স্পেসিফিকলি একটা প্রপার ইকোসিস্টেম ডেভেলপ করা দরকার, এবং সেই ইকোসিস্টেমের যারা স্টেক হোল্ডার্স, ফর এক্সাম্পল রেগুলেটরি বডি যেখানে বাংলাদেশ মানি মার্কেট, বাংলাদেশ ব্যাংক এখানে আসবে, ইন্স্যুরেন্স সেক্টর, ইড্রার এখানে ভূমিকা আছে, লিজিং যেটা এটার সাথে 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 আপনার এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে এই যে এক্সচেঞ্জগুলি ডিএসসি এবং সিএসসি, সাথে এনবিআর, এই টোটালটাকে নিয়ে যারা উপরে বসে আছে তাদের যেটা দেখতে হবে যে এখানে কোথায় কোনটা প্রয়োজন। যেমন ধরেন ইন্স্যুরেন্স সেক্টর থেকে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট আসা উচিত ক্যাপিটাল মার্কেটে, যেমন ক্যাপিটাল মার্কেটে ভালো কোম্পানি লিস্টেড করার জন্য কি আমাদের ইনসেন্টিভ দিতে হবে, ফিসক্যাল ইনসেন্টিভ, এটা কে দিবে? এনবিআর দিবে, এবং কত পার্সেন্ট, যদি প্রয়োজন হয় 5 ইয়ার্সের জন্য ট্যাক্স হলিডে দিয়ে ভালো ভালো এমএনসিগুলি নিয়ে আসা যায়। তো ভালো কোম্পানি যদি লিস্টেড হয় অটোমেটিক্যালি আপনার মার্কেট ভালো হবে, বিনিয়োগকারীরা আগ্রহী হবে অটোমেটিক্যালি করার জন্য। তাহলে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, এবং যে বুঝতে পারবে এই ইকোসিস্টেমটা, এটা খুব যে বেশি হার্ড তাও কিছু না, এটা জাস্ট একটা গুড উইল। বলছেন এই কথাগুলো কি দেশের যারা শীর্ষ পর্যায়ে রয়েছে তারা জানেন না? তাদের তো অজানা নয়, কিন্তু তারপরও এই ধরনের সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা দেখি না। যদি এই নিয়ন্ত্রক সংস্থা বা রেগুলেটরগুলো যদি ফাংশন না করে তখন আমাদের আর্থিক অবস্থা মানে মূল ইকোনমি থেকে বের হয়ে কোথায় চলে যাবে? এটা যদি আমরা যখনই আমরা মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিব না, যখনই এই প্রায়োরিটি যদি দিতাম, যদি মেরিটোক্রেসি, যদি বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ইড্রা
ইন্স্যুরেন্স আর যদি আমাদের এনবিআর এই জায়গাগুলিতে যেমন এই সরকার দেখা যাচ্ছে যে যাদেরকে দিচ্ছে তাদেরকে অনেক ক্রাইটেরিয়া হয়তো বা কনসিডার করে এখন দেখা যাবে যে তাদের অ্যাকচুয়ালি ইমপ্লিকেশনে বা এক্সিকিউশনে যে তাদের পারফরমেন্সটা কি, এবং সেইটার জন্য অবশ্যই আমি যেটা বলবো ফাইন্যান্স মিনিস্ট্রি তারা ওভারলুক করে একটা প্রপার ইকোসিস্টেম এবং একটা রোডম্যাপ বানাবে। আর আপনি যেটা বলছেন যদি এনি কেস ফেল করে তাহলে কি হবে? তাহলে আমরা এই যে মানি লন্ডারিং এর গল্প শুনি, আমরা ওই যে অনেকের দেখেছিলাম বালিশের মধ্যে টাকা, আমরা দেখেছিলাম যে ডিপোজিট গ্রোথ 6%-এ নেমে চলে আসছে, আমরা দেখেছিলাম যেখানে ডিপোজিট গ্রোথ 2,78,000 কোটি থেকে আরও কমতে ছিল। তো এই ধরনের সিচুয়েশনগুলি হবে। তারপরে যেটা দেখব যে আমাদের এই যে ক্রেডিট গ্রোথ, প্রাইভেট ক্রেডিট গ্রোথ কত 4.7 পৃথিবীর কোনো দেশে আছে? বাংলাদেশে হিস্ট্রিতে কোনোদিন হয়েছিল? 17-18% আমরা অলওয়েজ দেখেছিলাম। আজকে সেখানে পাবলিক ক্রেডিট গ্রোথ মানে গভর্নমেন্টের সেখানে 30% ক্রস করে চলে গেছে। আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ 21%-এ স্ট্যাগনেন্ট, আপনার পাবলিক হলো 6 to 7, টোটাল হলো 27%। তাহলে এই গ্রোথ দিয়ে যেটা 6.5%, হাউ এই গ্রোথ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ইম্পসিবল। হ্যাঁ, তারপরে ধরেন 7.5% আপনি ইনফ্লেশন আনতে চান, কিভাবে আপনি 7.5% ইনফ্লেশন আনবেন? নিশ্চয়ই কোনো ম্যাজিক রয়েছে। ডক্টর শহীদুল জাহিদের কাছে একটু যাই। সুনির্দিষ্ট রোডম্যাপ কি দেখেন? মানে এই যে আর্থিক খাত যে ভয়াবহ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে পুরো গুছিয়ে এই আর্থিক খাতটাকে কি করে মানে লাইনচ্যুত হয়ে গেছে, কিভাবে লাইনে ফিরিয়ে আনা যায় সেজন্য কোনো রোডম্যাপ দেখেন কিনা সরকারের? না, আমরা বর্তমান সরকারের তো আসলে প্রথম বাজেট আমরা ইতিমধ্যে উপস্থাপিত হতে দেখেছি, যেখানে প্রত্যাশা কিছু ছিল থোক বরাদ্দের কথা বলা হয়েছে ব্যাংক roadmap খাত থাকে। সংস্কারের ক্ষেত্রে প্রায় 40,000 কোটি টাকার মতো কাছাকাছি। কিন্তু আমরা ইতিমধ্যে যে আলোচনায় উঠে এসেছে যে এই ধরনের থোক বরাদ্দ আপনি যতই দেন না কেন এ দিয়ে কিন্তু আসলে ব্যাংকিং খাতকে সচল রাখা সম্ভব না। ব্যাংকিং চলেটাই হচ্ছে জনগণের আস্থায় সদ্বিশ্বাসে। তারা যখন হচ্ছে ব্যাংকে তাদের সঞ্চয় যে উদ্বৃত্ত অংশ আছে তারা রাখা শুরু করবে এবং ভীতিকর পরিবেশটা থাকবে না, ঝুঁকি ফিল করবেন না। এবং হচ্ছে দেখুন, মানুষের যেটা সঞ্চয় এটা কিন্তু আসলে ভোগের উদ্বৃত্ত। সুতরাং এখানে আজকে টাকাটা রেখে কালকে এখান থেকে তুলবেন তা না। মানুষ জনগণ তখনই টাকাটা উঠাতে চায় যখন তারা ফিল করে যে এই টাকাটা হয়তো যাদের কাছে রেখেছে, আমানত রেখেছে, তারা খেয়ানত করবে, এখান থেকে তছরূপ হবে, লুটপাট হবে। সুতরাং সরকার এই ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য, জনগণের আস্থা ফেরানোর জন্য সুনির্দিষ্ট কোনো রোডম্যাপের কথা কিন্তু আমরা এখনো দেখতে পাই। আমরা প্রত্যাশা ছিল যে বাজেটে হয়তো থাকবে কোনো ধরনের নীতি প্রত্যাশা, বাজেটে থাকবে, সম্মিলিত কিন্তু আমরা ইসলামী তো ব্যাংক কিছু নিয়ে দেখলাম না সেভাবে। সবচেয়ে আরেকটা যেটা খুবই, আমরা তো ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছি বা সামষ্টিক ব্যাংকিং খাত নিয়ে কথা বলছি, বাট আরেকটা যেটা খুবই আমাদের জন্য এই মুহূর্তে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে সম্মিলিত ইসলামী ব্যাংক বলে যে রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা সম্পর্কেও কিন্তু ওটা রেস্কিউ কোনো রোডম্যাপ নাই। এখানেও কিন্তু সম্মিলিত আমানতের পরিমাণটা কিন্তু এটা 1,53,000 কোটি টাকার উপরে। এখানে কোন কোন ব্যাংক আছে সম্মিলিত ইসলামী ব্যাংক, তাদের 98% কিন্তু হচ্ছে খেলাপি ঋণ, এবং এই 5টি ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 1,94,000 কোটি টাকা। সুতরাং আমাদের বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা, এটা প্রস্তাবিত। এবং আমাদের বাংলাদেশের সামষ্টিক যে খেলাপি ঋণ সেটাও প্রায় 6 লাখ কোটি টাকার কাছাকাছি কিন্তু চলে গিয়েছে। আপনার কাছে কি মনে হয় মানে সরকার কেন রোডম্যাপটি স্পষ্ট করছে না? মানে এই যে সম্মিলিত 5 ব্যাংক আমরা দেখছি, ইসলামী ব্যাংক, আর্থিক খাতে দুর্দশা, সরকার সুস্পষ্ট রোডম্যাপ দিতে দেরি করছে কেন? মানে সেটি তো থাকতেই পারতো, এবারের বাজেটে প্রত্যাশা ছিল, তারপরও নেই কেন? এখানে আসলে বাংলাদেশ সরকারের, যেহেতু তারাও তো আসলে নতুন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করেছে, 4-5 মাসের মধ্যে তারা একটি বাজেট উপস্থাপন করতে সক্ষম হয়েছে, এদিক থেকে তাদেরকে সাধুবাদ জানাতে হয়। বাট একটা বিষয় যেটা হচ্ছে যে সরকার হয়তো কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনার কথা এখানে উল্লেখ করতে পারতো। কারণটা হচ্ছে সরকার এই যে সময় সময় যে থোক বরাদ্দ দিচ্ছে ট্যাক্স পেয়ার্সদের মানি থেকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে, নাম্বার 1। অথবা বাংলাদেশ ব্যাংক যে টাকা ছাপিয়ে দিচ্ছে, এটার আলটিমেট কুফল যেটা হচ্ছে, যেটা সমস্যা যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু মূল্যস্ফীতি তৈরি করছে। এমনিতেই মানুষের কিন্তু দারিদ্র্য সীমার হারটাও কিন্তু বেড়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট অপরচুনিটি, এটা কিন্তু আসলে আনএমপ্লয়মেন্টের রেটটা কিন্তু বেড়ে গেছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে একটা গুমোট আবহাওয়া, আমার যেটা মনে হয় কি, আমাদের এই সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক, কিন্তু এর সমাধানটা রয়েছে রাজনীতির মধ্যে। এখন বাংলাদেশের যে বৃহত্তর জনগোষ্ঠীর যে পরিকাঠামো, এখানে যে ব্যবসায়ী মহল আছে,
তাদের সাথে একটা নেগোসিয়েশনের পরিবেশ কিন্তু আসলে উন্মুক্ত করতেই হবে, যাদের মাধ্যমে তারা যদি একটা আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারে, যেখানে আমরা আমানতকারীদের কথা বলছি, কিন্তু যারা এখান থেকে ঋণ নিয়ে চলে গিয়েছে তারা টাকাটা কোথায় রেখেছে, তাহলে সেটা নিয়ে যদি তাদেরকে আমরা হদিস বের করতে পারি, তাদের যদি আমরা যে সত্যিকার অর্থে লুণ্ঠন করেছে তাদেরকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি, তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারি, আর যারা নির্দোষ, বা আমরা এখানে দুই ভাগে ভাগ করতে হবে, যারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে খেলাপি তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হবে এক ধরনের, আর যারা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা, আপনার মনে আছে কিনা বাস্তবতা, এর আগে আমরা দেখেছি বিগত সরকারের বাজেটে মানে বা ব্যাংক রেগুলেশনে বলা হচ্ছিল ইচ্ছাকৃত ঋণ খেলাপি কারা সেটার সংজ্ঞায়ন করতে হবে, সেই সংজ্ঞায়নের জন্য কতগুলো পয়েন্ট আউট করা হয়েছিল, কিন্তু তারপর আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ দেখিনি কারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যারা উইলফুল ডিফল্টার কারা, আসলে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা বা সেখানে ব্যবস্থা নেই আমরা দেখিনি। এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে অনেক, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো সুফল পাইনি এই বিষয়গুলো। না, শুনবো আর সেইটা- একটু সেইটা- ব্যস্ত একটা বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ্যে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশ্যে। বেকায়দায় ব্যাংক প্রসঙ্গে আলাপ করছিলাম। বেকায়দায় ব্যাংক তো আর অনেক ব্যাংক রয়েছে, আমরা দেখেছিলাম ইন্টারিমের সময় 10টা দুর্বল ব্যাংক আসলে ফাইন্ড আউট করা হলো, সেই ব্যাংকগুলোর মধ্যে থেকে 5টা ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হলো। সেই ব্যাংকগুলোর অবস্থাও তো আসলে খুব একটা সুবিধা না। আজকেও কিন্তু চট্টগ্রামে দেখেছি আমরা যে আমানত ফিরে পেতে 5 ব্যাংকের আমানতকারীরা রোড মার্চ করেছেন। তারা অনেক দাবি জানিয়েছেন। তাদের দাবি হচ্ছে যে আমানতের যে অর্থ সেটা যেন পরিশোধ নিশ্চিত করা হয়, কারণ অনেক তারাও গিয়ে আসলে ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন। এই যে সার্বিক এক ধরনের চাপের, আমরা তো আলাপ করলাম এই বিষয়গুলো। এখন এই যে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, তারা আবার বাংলাদেশ ব্যাংকে আজকে গিয়েছিলেন, তাদের একটা বৈঠক হয়েছে ডেপুটি গভর্নরের সাথে। সেখানে তারা 7 দফা দাবি জানালেন। তার মধ্যে একটি দাবি হচ্ছে মানে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা, এবং আরেকটা দাবি হচ্ছে লুণ্ঠিত অর্থ উদ্ধার এবং সম্পদ বাজেয়াপ্ত, মানে যে অর্থ পাচার হয়ে গিয়েছে। এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন, লুণ্ঠিত অর্থ পাচার যেগুলো হয়েছে দেশে ফিরিয়ে এনে অর্থ ঋণ আদালতের মাধ্যমে বিশেষ সেল গঠন করে ব্যাংকে আবার যোগান দেয়া, কতটা আশা দেখেন মিস্টার মাসুম? আসলে যে প্রবলেমগুলি, এটা কিন্তু নতুন প্রবলেম না, আর এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে এরকম না। এটা অলরেডি ধরেন আমরা দেখেছি 90s দিকে, স্পেশালি আপনি সাউথ কোরিয়ার দিকে যদি তাকান, আপনি মালয়েশিয়ার দিকে দেখতে পারেন, থাইল্যান্ডের দিকে দেখতে পারেন, ইভেন ইন্ডিয়াতেও এই প্রবলেমগুলি যে বাংলাদেশে আজকে প্রথম এইটা না। তার মানে হলো এই প্রবলেমগুলি অলরেডি হয়েছে এবং এই প্রবলেমগুলি সলভ অলরেডি হয়েছে। তাহলে কিভাবে সলভ করেছে এই দেশগুলি, উদাহরণ, সেই উদাহরণটা আমাদের সামনেই আছে। আচ্ছা। আমরা যদি জাস্ট ওইটাই এক্সাম্পলটা এখানে ফিট ইন করি তাহলেই হয়ে যায়। তার মানে হলো আমরা সকলেই জানি সলিউশন, কিন্তু সলিউশনটা আমাদের করতে হবে। করি না কেন? আমাদের ওয়ান অফ দি আপনার ফাইন্যান্স মিনিস্টার একসময় বলেছিল যে আমার এই যে আজকে ধরেন 500 বিলিয়নের ইকোনমি বলা হচ্ছে, তো তারপর তো আমরা জানি যে যেটা সবসময় নিউজ পেপারে বিভিন্ন সময় দেখেছি, এই যে ইনফরমেশন যেগুলি, এগুলি হয়তো বা এক্সাজুরেশন, যে আমার জিডিপি সাইজ বাড়ানো হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই 500 বিলিয়নের ইকোনমিতে আমাদের এই 62 বা 63 ব্যাংকস নেসেসিটি কিনা? আমার আজকে পেইড আপ ক্যাপিটাল 2000 কোটি টাকার উপরে নাই। আপনার কাছে মনে হয় না যে আর্থিক খাতের অবস্থা উন্নতি না করেও বাজেটের আকার বাড়িয়ে, ঘাটতি বাড়িয়ে, রাজস্বের লক্ষ্যমাত্রা বড় দেখিয়ে এরকম ফিগার দেখানোই যায়, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা দেখানো যায়? যেহেতু তাদের পলিটিক্যাল একটা ধরেন তাদের ইয়েতে আপনার ইশতেহারের মধ্যে ছিল অনেক ধরনের ইস্যু টিস্যু, আমি ওগুলি না। আমার কথাটা হলো এখন যেই সিচুয়েশনটা আমি এই সিচুয়েশনটা ফোর্সি করতে পারছি কিনা, কনসিকুয়েন্স যে ফিউচারে কি হবে। তো আমাকে যদি সেটা ফোর্সি করতে পারি, আমার এটা সলিউশনটা অলরেডি বিভিন্ন দেশে অ্যাপ্লিকেবল হয়ে সলিউশনগুলি কিভাবে করতে হয় এটা আমরা সকলেই জানি। যারা এইসব নিয়ে কথা বলে, যারা এইসব নিয়ে পড়াশোনা, সকলেই জানে। তাহলে ওয়ান বাই ওয়ান আমি স্টার্ট করি। তাহলে স্টার্টটা কিভাবে করতে হয়? আমার এতগুলি ব্যাংক এই ইকোনমিতে দরকার নেই। আমার অনেকগুলি ব্যাংক যার 80%-এর উপরে নন পারফর্মিং লোন, যদি এই সিচুয়েশন হয়, আমি এই ব্যাংক দিয়ে কি করব? তাহলে না, সেইটাই তো আমাকে সেটা কি করতে হবে। যেমন অনেক ব্যাংক আছে তার ডিপোজিট আছে, কিন্তু তার যদি ডিপোজিট থাকে, তার যদি ক্যাপিটাল শর্টফল থাকে, সে তো লেন্ডিং করতে পারবে না। তাহলে তো সেইটা তো ইকোনমির জন্য আরও লায়াবিলিটি হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের যেটা সলিউশন, সেটা আমি ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা যদি 20টা ব্যাংক ধরে, আপনি জানেন সক্ষম, আমরা যদি বলি যে এই যে বাজেট ডিফিসিটে 4 লাখ আপনার কত 2,43,000 কোটি টাকা নিবে ব্যাংকিং সেক্টর থেকে শুধু,
1,12,000 কোটি টাকা নেবে। এই 1,12,000 কোটি টাকা দেওয়ার মতো ব্যাংক কয়টা? হাতে গোনা 10টা ব্যাংক যারা ল্যান্ডিং করতে পারে। তাহলে সেখানে যদি প্রাইভেট সেক্টরও যাবে, পাবলিক সেক্টরও যাবে, কোত্থেকে ওর কাছে এত টাকা আছে, কোথায় দিবে? তাহলে সেই জায়গাটা যদি ধরেন, আমরা ধরে নিলাম 20 ব্যাংকস, তো আউট অফ 20 ব্যাংক সেইটাকে একটা আপনার অ্যাকুইজিশন করেন, অথবা আপনি মার্জার করেন, একটা আপনি লেআউট প্ল্যান করেন, এবং 1 by 1 আপনি 5টা 10টা 7টা করে এইভাবে করেন, করলে হয়তো একটা সলিউশন আসতে তাহলে পারে। তখন তো একটা সলিউশন আপনি ডক্টর straight শহীদুল একটা জাহিদের কাছে একটু solution যাই। আসবে। ডক্টর শহীদুল জাহিদ, ব্যারিস্টার মাসুম বলছিলেন যে এই সমস্যাগুলো আমাদের জানা এবং তার সলিউশনও রয়েছে অন্যান্য দেশে, সেগুলো তো আসলে এনে এখানে ফিট করলেই তো এক ধরনের হয়ে আমরা যায়। ওয়ে আউট লেআউটে যেতে পারছি, সেটিও তো দেখতে পাচ্ছি। এইটা ঠিকই বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 1928 থেকে 33 সাল, ওই সময় কিন্তু মানে আজ থেকে আমরা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংকের সংখ্যা কিন্তু দিনে দিনে কমে গেছে। আজ থেকে 100 বছর আগে যা ছিল এখন 1/3 কিন্তু এসে নেমে গেছে। এবং 2007-8 সালে যে ফিনান্সিয়াল ক্রাইসিসটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানেও কিন্তু ব্যাংকের পরিমাণটা কমে গেছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা একটু ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় 33 কোটি, সেখানে ব্যাংকের সংখ্যা কিন্তু আছে 5,000-এর উপরে, নাম্বার 1। বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, কিন্তু এখানে ব্যাংক আছে 60টা 62টা। ডক্টর শহীদুল জাহিদ, একটু যুক্ত করি একটু যুক্ত করি। আপনি যেহেতু ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, সো আপনি নিশ্চয়ই জানেন, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এবং পড়াশোনা থেকে আপনি জানেন যে সামনে কোন কোন ব্যাংকগুলো আসলে আরও বেশি এই খেলাপি ঋণের কবলে পড়তে যাচ্ছে, আমানত তারা পর্যাপ্ত পাবে না, তারা ব্যবসা করতে পারবে না, এরকম ধারণা আপনার নিশ্চয়ই রয়েছে। তো সেই ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে হয়, সেই ব্যাংকগুলোকে তো সবল ব্যাংকের সাথে বা কোনো বিশেষ উপায়ে মার্জ করে ফেললেই তো হয়, তাহলে তো আর সংকটটা তৈরি হয় না। না, মার্জার বিষয়টা কিন্তু আসলে স্বপ্রণোদিত হতে হয়। উনি আইনজ্ঞ, উনি কিন্তু জানেন আমাদের দেশে তো আবার ফোর্সফুলি হয় এটা। এখানে ফোর্স করে কিন্তু আসলে মার্জ হয় না। মার্জ হচ্ছে এটা স্বেচ্ছায় হতে হবে এবং এখানে সিনার্জি বেনিফিট হ্যাঁ, হতে সেটা হবে। তো আসলে এখানে যদি 0+0 করেন, দুইটা দুর্বল ব্যাংকে নেন, আর একটা সবল ব্যাংক কেন একটা দুর্বল ব্যাংকে নেবে? এটা তো মুক্তবাজার অর্থনীতি। এটা যদি দুইটি সরকারি প্রতিষ্ঠান হতো তাহলে হচ্ছে ঠিক আছে, তারা হয়তো মার্জার আমি বলতে চাচ্ছি যে একই আমরা মালিকানা জানি যদি যে হয়, সামনে তাহলে ঠিক কোন ছিল। কোন আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো আসলে দুর্বল অবস্থানে যেতে পারে বা যাচ্ছে বা শঙ্কা রয়েছে, তাদেরকে ধরে ধরে ব্যবস্থা নিলে তো এই সংকটটা তৈরি হয় এক্স্যাক্টলি, না। এটা একটা সমাধান বটে। আমরা যেটা মনে করি যে বাংলাদেশে এই ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স যেটা, এটা কিন্তু খুব ভালনারেবল। আমাদের দেশে যদিও ব্যাংকের সংখ্যা অনেক বেশি মনে করা হচ্ছে, কিন্তু ব্যাংকিং এর পরিমাণটা কিন্তু খুবই কম। এখানে 25 থেকে 27 ভাগ মানুষ হচ্ছে অ্যাক্টিভলি ব্যাংকিং সেবার সাথে যুক্ত। তাহলে একটা দেশে 70 ভাগ মানুষ হচ্ছে ব্যাংকিং সেবার আওতা বহির্ভূত। কিন্তু এদেরকে কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশনের আন্ডারে কিন্তু নিয়ে আসতে হবে। আমাদের যেটা সমস্যাটা, সেটা হচ্ছে যারা ব্যাংকিং এর মালিকানায় আছে, লাইসেন্স নিয়েছে, তারা এক্সক্লুসিভ ব্যাংকিং করে। তারা যেখানে প্রফিট আছে সেখানে কিন্তু তারা ব্যবসা করে। এরা কিন্তু কখনোই জনগণের দুয়ারে যায় না। গণমুখী ব্যাংকিং বলেন, গণমুখী ইন্স্যুরেন্স বলেন, এ ধরনের কিন্তু তারা কোনো ধরনের ওই প্রোডাক্ট ডেভেলপ করে নাই। এদেরকে যদি আপনি গ্রামগঞ্জ অথবা বন্দর এ সমস্ত এলাকায় ব্যাংকিং করতে বলেন, শাখা ওপেন করতে বলেন, তারা কিন্তু করবে না, তারা ওই বরঞ্চ তারা কি এক করেছে জায়গাতেই জানেন? করবে, হ্যাঁ। তারা হচ্ছে গ্রামগঞ্জ থেকে জনগণের পকেট থেকে আমানত নিয়ে এসে এই শহরে অলিগার্ক শ্রেণীদের তাদেরকে পকেট টাকা ভারী দিবে। করেছে, পকেট কেটে তাদেরকে টাকা দিয়েছে। সুতরাং এই রোগ এর ওষুধটা কিন্তু আমরা জানা। ভাই যেটা বলছিলেন, এটা এশিয়ান ডেট ক্রাইসিস, লেট 80s এবং হচ্ছে আর্লি 90s, যেটা এশিয়ার অনেক দেশে এরকম ডেট ক্রাইসিস হলো। এখান থেকে উত্তরণের জন্য যে ওষুধ সেটা আমরা জানি, বাট আমাদের এখানে প্রয়োগের ক্ষেত্রে যে সদিচ্ছা, এখানে যে রেগুলেটরি এনভায়রনমেন্ট এর যে স্ট্রেংথ যেটা, এবং কারা ইমপ্লিমেন্ট করবে, কিভাবে ইমপ্লিমেন্ট করবে, এই যে নো হাউটা, এটা কিন্তু আমাদের জানা সত্ত্বেও, যেমন এটা এরকমই যে আপনার কাছে একটা ইনজেকশন আছে, আপনি জানেন ডাক্তার, হ্যাঁ আপনি জানেন যে এটা ইনজেকশন, কিন্তু আপনি জানেন না যে হাউ টু পুশ দিস ইনজেকশন। এরকম একটা বাস্তবতায় আমাদের যারা টেকনিক্যালি সাউন্ড, যারা এই বিষয়ে লেখাপড়া জানে, তাদের শরণাপন্ন হতে হবে। এখানে যে ব্যুরোক্রেটিক এবং হচ্ছে এ ধরনের রেগুলেটরি যে এক ধরনের জটলা পেকে আছে, এবং হচ্ছে লিগ্যাসি যেটা আমরা বহন করছি, এখান থেকে আসলে বের হয়ে আসার আমাদের যে মানসিকতা, এটা কিন্তু যারা রাজনৈতিকভাবে এই মুহূর্তে ক্ষমতায় আছেন তাদেরকে কিন্তু বের করতে হবে। ব্যারিস্টার মাসুম, 1 মিনিটে শেষ করে দিব। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়, আমাদের সরকারকে বুঝাতে হবে, এবং সরকারের ভিতরে যারা এবং যারা বাহিরে আসলেই সরকারের যারা ভালো চায়, তাদেরকে বুঝাতে হবে যে ফাইন্যান্সিয়াল সেক্টরটা ভালনারেবল এবং এই ইকোসিস্টেমটা একটা প্রপার পাথওয়ের মধ্যে দিয়ে যেতে হবে। আদারওয়াইজ সরকার তো ঝামেলায় পড়বেই,
দেশের এই যে 20 কোটি লোকজন আমরা সকলেই সাফার করব। সেই জন্য একটা গুড ইন্টেনশন নিয়ে যদি আমরা স্টার্ট করি আমরা সলিউশন পাবো একটা ভালো, যেটা থাইল্যান্ড উত্তোলন করেছে, মালয়েশিয়া ওভারকাম করেছে, সাউথ কোরিয়া ওভারকাম, আমরা কেন পারবো না? আমরাও পারবো, শুধু জাস্ট আমাদের গুড ইন্টেনশন, একটা রাইট পাথওয়ে লাগবে, একটা প্রপার আমরা ফিনান্সিয়াল সেক্টরকেও একটা প্ল্যানের মধ্য দিয়ে নিয়ে যেতে চাই এবং সেগুলো সামনের দিন নিশ্চয়ই আসবে, সামনে আরও আলাপের সুযোগ হবে। ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি। এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।